বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। অর্থনীতি, রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ব্যাংকার হিসেবে সুপরিচিত, যদিও তার বাইরে অনেক পরিচয় তার, অর্থনীতির বিশ্লেষক, শিক্ষক মামুন রশিদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেকেই মনে করছেন রাজনীতিতে যতটা অস্বস্তি এই মুহূর্তে, তার বিপরীতে দাঁড়িয়ে অর্থনীতিতে বেশ খানিকটা স্বস্তি আছে, যদিও সবাই এর সঙ্গে একমত নয়। কিন্তু আপনারা দুজন আসলে কি মনে করেন সেটা একটু বুঝতে চাই আপনাদের কাছ থেকে, ডক্টর মজিদ। ধন্যবাদ। এটাই কিন্তু বলার বিষয় ছিল যে 5ই আগস্ট ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে। 5ই আগস্টের সৃষ্টি বা যে বৈষম্য বিরোধী আন্দোলন বা যা কিছুই, সবই কিন্তু অর্থনীতির বিষয়কে কেন্দ্র করে। রাজনীতির খুব বেশি বিষয় ছিল না। রাজনীতিবিদরা করছিলেন, কিন্তু অর্থনীতিটাকে এমনভাবে পেঁচিয়ে ফেলছিলেন, পুরো দেশটাকে সিস্টেমের ভিতরে দুর্নীতিতে এমনভাবে করছেন যে আমাদের ওই ডায়াবেটিক সমিতির মতো আর কি, যে এমনভাবে প্রত্যেকের শরীরের ভিতরে এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে পুরো দেশ দুর্নীতির ডায়াবেটিসে ভুগছে, এরকম একটা পরিস্থিতি। প্রশাসন, সেবা সংস্থা ইত্যাদি সব কিছুই পুরোটাই একটা, সব কিছুর পিছনেই কিন্তু আসলে অর্থনীতির বিষয় হওয়াতেই, মানে অর্থনীতির স্বার্থের বিষয়টা হওয়াতেই সুন্দর একটি প্রকল্প পদ্মা সেতু, তার কোথায় তার সেই রেট অফ রিটার্ন হিসাব সব উল্টায় গেল ওই অর্থনৈতিক স্বার্থের বিষয়ে। প্রকল্পটা ব্যক্তিগতভাবে খারাপ না, এই যে আপনি যত বড় বড় প্রকল্প দেখছেন, ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, এগুলোর কোনো না কোনো প্রয়োজন আছে বা হবে, কিন্তু ওইটা বানাতে যে ওর সাথে যে যে কারুকার্য চালানো হয়েছে সেটাই হচ্ছে অর্থনীতি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির থেকে শুরু করে বড় বড় বিষয়গুলো যা অর্থনীতির গতি প্রকৃতিকে করেছে, সেটাই হচ্ছে সেই বিগত 15 বছরের রাজনীতির একটা চরিত্র আর কি। রাজনৈতিক অর্থনীতি আসলে আগে রাজনৈতিক তারপর অর্থনীতি কথাটা বলতাম, এখন আসলে হয়ে গেছে অর্থনৈতিক রাজনীতি। অর্থাৎ অর্থনীতি বরং রাজনীতিকে মানে নিয়ন্ত্রণ করছে। অথচ দুঃখের বিষয় বা বিষয় এই লক্ষ্য করার বিষয় এই, বিগত 1 বছরে কিন্তু অর্থনীতি নিয়ে কথা কিন্তু খুব বেশি হয়নি, বা অর্থনীতির এমন কোনো অর্জন হয়নি বা দেখা যায়নি যে একটা নাটকীয় কিছু হয়েছে। একটা বিপ্লবের পরে এসে অর্থনীতি চলেছে বা নিয়ন্ত্রকেরা চালিয়েছেন, মনে হয় যেন অ্যাজ ইফ দে ওয়ার ইন এ ভেরি নর্মাল স্টেজ। অথচ যে অর্থনীতি ফোকলা হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু, যে জিনিসের দাম বাড়ানো ইত্যাদি, আমার রিজার্ভ কমে যাওয়া, আমার পুরো রেমিটেন্স সব কিছুতে যে ধস নেমে আসার যে ব্যাপারটি ছিল, সেটা কিন্তু অর্থনীতির বিষয়। কিন্তু সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়নি। যেমন মনেই করা হচ্ছিল যে ব্যাংকিং কমিশন অন্তত একটা ফরজে আইনের মতন ব্যাপার ছিল, কিচ্ছু হয়নি। ব্যাংকগুলোকে বলা হলো যে তাদেরকে উঠিয়ে আনা হবে কি করে, তার তো টাকাই নাই। তো তাকে এখন ওই কখনো কখনো মনে করা হচ্ছে যে মার্জার করে দিলে হবে, যেটাই হোক। বাস্তবতা এই, কোনো কোনো ব্যাংকে ইভেন 45,000 একটা চেকের পেমেন্ট দিতে পারে না। 45,000 টাকার একটা সিম্পল বাড়ি ভাড়ার টাকার চেক দিতে পারে না, মানে তার টাকা নাই, তার দাঁড়িয়ে থাকতে হয় বাংলাদেশ ব্যাংক কখন টাকা দেবে। তারপরে তাই এই যখন একটা ব্যাংকের অবস্থা, সেখানে এটা ঠিক যে ব্যাংকের পরিচালকদের একটা পরিবর্তন করা হয়েছে, পরিচালকরা একা পরিবর্তন করবেন কি, কারণ ওর কাছে তো টাকা নাই। তো এই যে ব্যাপারগুলো, এখানে বিপ্লব করলে বিপ্লবের পরে একটু বিপ্লবাত্মক কিছু করার দরকার ছিল বা আছে। রেভিনিউ আর্নিং থেকে শুরু করে সকল ক্ষেত্রে আপনি 2008-9 সালের পরিস্থিতিটা দেখেন, সেখানে কিন্তু বেশ কিছু টাস্ক ফোর্স করে আমরা চিটাগাং কাস্টমসের, তারপরে অন্তত বড় বড় এদেরকে আমরা করের কেস দিই। আপনি তখন এনবিআর চেয়ারম্যান ছিলেন। কেস দিয়েছিলাম। আমার এরা দেখাতে পারবে এখন যে এই 1 বছরে তারা বড় বড় কর ফাঁকিবাজদের কোনো কেস দিতে পেরেছে কিনা। এটা তো খুব স্পষ্ট, লোকে জানে যে নির্বাচনের সময় যে দিয়েছে, কী বলে, হলফনামা দিয়েছে, সেখানে তারা প্রত্যেকে দেখাইছে তাদের বিশাল বিশাল সম্পত্তি হয়েছে।
কই একদিনও এদের ডেকে কি জিজ্ঞেস করেছে, একটা জনগণের কাছে কি জানানো হয়েছে? আমি মনে করি অর্থনীতিতে যা কিছুই হচ্ছে, যেটা হয়েছে, যেটুকু হয়েছে, সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়েছে। রেমিটেন্স আসতেছে। আমি রেমিটেন্সের ব্যাপারেই বলি, রেমিটেন্সকে এখনও বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংকের বলা উচিত যে প্রকৃতপক্ষে আমাদের শ্রমিকদের কাছ থেকে আসা রেমিটেন্স কতটা আর অন্য লোকের পাঠানোর টাকা কতটা। কেননা এখানে বড় প্রবলেমটা হচ্ছে যে ওই যে বলা আছে 2.5% একটা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হবে, ঠিক ইনসেন্টিভ দেওয়া হবে রেমিটেন্স আসলে। আপনি রেমিটেন্সের ক্লাসিফাই করলে ওই ইনসেন্টিভটা দেওয়ার কথা কিন্তু শ্রমিকদের, যে তারা হুন্ডিতে না পাঠিয়ে এই জায়গায় পাঠাবে। কিন্তু আমি তো দেখতেছি সাধারণ আমার আত্মীয় স্বজনও যে টাকা পাঠাচ্ছে সেটা তো 2.5%-এ দিচ্ছে। হ্যাঁ, এমনও তো হতে পারে যে অনেকে যারা টাকা নিয়ে গেছেন সেই টাকাকে ডলারে কনভার্ট করে সেই তো দেশে আনতে হবে, আসা হবে, হয়তো আস্তে আস্তে পাঠাচ্ছে আর 2.5% করে নিয়ে নিচ্ছে। এই বিষয়টা দেখতে হবে। আমার রেমিটেন্স বাড়তেছে ঠিক আছে, কিন্তু এর পিছনে আমার কস্ট আছে, রেমিটেন্সের পিছনে আমার একটা কস্ট চলে যাচ্ছে। তারপরেও আমি মনে করি ঠিক আছে, যদি 2.5% পেয়ে সেই লোভে যদি সে অন্তত আমার ডলারটা ফিরিয়ে আসে, ওটুকু আমি হয়তো একটা তৃপ্তির বিষয় নিয়ে নিতে পারি। কিন্তু এটা তো ঠিক যে ইট হ্যাজ বিন এ কস্টলি রেমিটেন্স, মানে হচ্ছে। ঠিক একইভাবে স্বাভাবিকভাবে এই যে বিনিময় হারের যে ব্যাপারটা, এটা তো বাজারের উপরে ছেড়ে দিচ্ছি না, পানি নিচের দিকে গড়াবেই, যখন যেটা হবে তখন সেটা হবেই। এটাকে কোনো দিন পানিকে আপনি ফর্মুলা দিয়ে কিংবা ঝাড়ফুঁক দিয়ে আপনি পানিকে থামাতে পারবেন না। তো সুতরাং যে কিছু যেটুকুই হয়েছে, আমি আগেও বলে থাকি, আমার ইকোনমিতে যেটুকু রেজিলিয়েন্স পাওয়ার ছিল বা আছে তার ভিত্তিতেই কিন্তু অর্থনীতি মোটামুটি, এটা ঠিক যে খুব দুর্ভিক্ষ হবে তবে এত কথা এগুলো হয়নি। এর কারণ হচ্ছে আমার অর্থনীতিতে একটা রেজিলিয়েন্স পাওয়ার আছে, আমার খাদ্যশস্য উৎপাদন ভালো হয়েছে, সব কিছু ঠিক আছে, এই জন্যই সরবরাহে বা কোনো জায়গায় এমন কোনো সমস্যা হয়নি। আর রেমিটেন্স একটু বাড়তেছে, রিজার্ভ বাড়তেছে। রিজার্ভ বাড়াটা ঠিক সেই অর্থে রিজার্ভ তো না, এটা হচ্ছে আমার যখন ওই কিস্তি দেয় তখন বাড়ে, আবার ওদিকে যখন আমি আখ করি এগুলো ইয়ে করি তখন সেটা যায়। প্রকৃতপক্ষে কি আমার রপ্তানি বিলের যে 4 মাসের রপ্তানির পরিমাণ যে এটা আসে সেইটাই রিজার্ভ থাকার কথা তো। এখন যেহেতু আপনার রপ্তানি নাই বলে আমদানি নাই বলে হয়তো আপনার কাছে মনে হচ্ছে আমার রেমিটেন্স তো ভালো আছে, মানে কি বলে আমার রিজার্ভ ভালো আছে, যেহেতু আপনার নাই, আমদানি নাই। আমদানি হলে প্রতিযোগিতার সময় আমার এই টাকা স্থিতিশীলভাবে থাকবে কিনা এই রিজার্ভ, সেটাই প্রশ্ন হয়ে ওঠে। আমি আসছি আবার আপনার কাছে মিস্টার মামুন রশিদ। সেই জন্য অর্থনীতিকে নিয়ে আমি মনে করি সেটুকু স্বয়ংক্রিয়ভাবেই চলছে, মানে বিশেষ কোনো এফোর্ট ছাড়াই। হ্যাঁ, ওই বছরা উঠছে। এটাকে টেনে তোলার জন্যে যে একটা কর্মসূচি আমি সবচেয়ে বড় মনে করি, জনগণের আস্থা সৃষ্টির পদক্ষেপ প্রয়োজন ছিল বা আছে। জনগণ যদি অন্তত এটা দেখতো যে হ্যাঁ বেনিফিট টাকাগুলো নিয়ে গেছে, সেই টাকার উদ্ধারের চেষ্টা চলছে। আপনার আস্তে আস্তে বেনজিরের কোনো কথা নাই, মতিউরের কোনো কথা নাই, কোনো বিষয় নাই, কোনটা ধরতে যে পিকে হালদারের ব্যাপারে আর কোনো কথা কেউ বলছে না। মানুষ কিন্তু ওইটা চায় যে না, অন্যায় যে করেছে সেটা ধরা পড়বে বা পড়ছে, ব্যবস্থাও হচ্ছে। এটাই কিন্তু ওর মনের ভিতরে আস্থা তৈরি করে। আমরা প্রায় বলি যে আমার মনোভঙ্গির পরিবর্তন হচ্ছে না। হবে কি করে? মনোভঙ্গি তো এমনি তৈরি হয় না, এটা হয় পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে। মিস্টার মামুন রশিদ, আপনি শুনছিলেন এবং আমার প্রশ্ন ওটাই আসলে, অর্থনীতিতে কতটা স্বস্তি আছে। অনেকেই মনে করেন রাজনীতিতে অস্বস্তিটা এই সময় অনেক বেশি। আপনার একটা লেখাও পড়ছিলাম যেখানে আপনি বলছিলেন যে অর্থনৈতিক সংকট খানিকটা নিয়ন্ত্রণে এখন, কিন্তু প্রবৃদ্ধিতে নতুন গতি সৃষ্টি করবার জন্যে শিরোনামটাই বোধহয় এরকম ছিল যে কোনো দিক নির্দেশনা আপনি দেখতে পান না। সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং অনেকেই মনে করেন ব্যাংকিং খাতে অর্থনীতিতে বেশ কিছু সংস্কার হয়েছে, অন্য জায়গাগুলো হয়নি। আবার কেউ মনে করেন যে আসলে এই জায়গাটায় অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এই জায়গাগুলো অবহেলিত থেকেছে যতটা রাজনীতি নিয়ে কথাবার্তা হয়েছে। না, ধন্যবাদ। উনি তো বললেনই। আমার অবজারভেশনটা, যেহেতু আমি বেশ মাটির কাছাকাছি থেকে কিছু কিছু কাজ করার সুযোগ হচ্ছে, আমার অবজারভেশনগুলো কিছুটা ভিন্নতর। প্রথম অবজারভেশন হচ্ছে আপনার প্রথমে বলে নেই, আমরা কিন্তু 2024 সালের শেষ দিক থেকে আপনার এই অনুষ্ঠানে বিভিন্ন আলোচনায় বলে আসছিলাম, বিভিন্ন জন
এটা বিশ্বব্যাংক বলুন, এডিবি বলুন, আর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, বাণিজ্য ব্যবস্থাপনার সম্পৃক্ত কর্তা ব্যক্তিদের কথাই বলুন, ওনারা কিন্তু প্রত্যেকেই বলছিলেন তোমাদের দেশে যদি এই দুর্বিষহ শাসনের যদি কোনো পরিবর্তন হয়, এই পরিবর্তন হবে তার কারণ হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা অত্যন্ত নিম্নমানে চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম। সুতরাং এই অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা কিংবা অত্যন্ত নিম্নমানে চলে যাওয়া যে বিপ্লবের পিছনে কিংবা অভ্যুত্থানের পিছনে কাজ করেছে তাতে সন্দেহ নাই। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের একটা বিরাট বৈষম্য সমাজে কাজ করছিল। এই বৈষম্যটার সময় আমাদের মতো দুর্বল সামাজিক কাঠামো ব্যবস্থায় যেটা হয়, এই বৈষম্যটার যারা বঞ্চিত হয় তারা কার আশ্রয় নেয়? তারা সৃষ্টিকর্তাকে বেশি স্মরণ করে। তারা মনে করে সৃষ্টিকর্তাই তাকে দারিদ্র্য থেকে মুক্তি দিবে, কিংবা ইসলামিক প্রথায় জাকাত ব্যবস্থা। তো এইগুলা যখন ভেঙে পড়ে তখন কিন্তু মানুষ উদ্যত হয়ে যায়, উদ্যতপনা প্রকাশ পায়। আমরা যে আজকে যে আমরা বলছি যারা গণ অভ্যুত্থান ঘটালো সেই অপেক্ষাকৃত তরুণ, অতি তরুণই বলা যায়, অতি নবীন, তাদেরকে কেন আমরা এই সব জায়গায় দেখতে পাচ্ছি এখন যেগুলো শুনছি করিডোরে? বিকজ তারা তো হ্যাভনট গ্রুপ। তারা মনে করেছিল অভ্যুত্থানের পরে তারা একটা জায়গায় কোনো একটা ভালো ব্যবস্থা, মানে আবার নিউ অর্ডারের মধ্যে ঢুকে যাবে। যখন দেখলো যে নিউ অর্ডারে ঢুকতে পারছে না, যে কোনো কারণে হোক, সব কিছুর নিয়ন্ত্রণ হয়তো ওদের হাতে ছিল না, ওরা স্বাভাবিকভাবে অর্থনৈতিক পরিচালনা, রাষ্ট্র পরিচালনা তারা অভিজ্ঞ নয়, তো স্বাভাবিকভাবে তাদেরকে অন্যদেরকে নিয়ে আসতে হয়েছে। অপেক্ষাকৃত তাদের কাছে পছন্দের লোক এবং তাদের কাছে কিছুটা সাদা লোক তাদের কাছে মনে হয়েছে, কুশীলবদের কাছে। তো তারা এনেছে, কিন্তু তারা তখন দেখেছে আরে আমার তো ওই যে মুক্তি চেয়েছিলাম, যে মুক্তির কথা বলে অন্যান্য লোকদেরকে আমাদের সাথে জড়িত করেছিলাম, তারা তো কিছুই পাচ্ছে না। তখন তারা সবাই কিন্তু ওল্ড অর্ডারে ঢুকে গেল। প্রমোশন, আত্মীয় স্বজনের প্রমোশন, চাকরি, যেগুলো আমাদের সাধারণ গরিব লোকের ইচ্ছা। কৃষকের ইচ্ছা হচ্ছে তার ন্যূনতম উৎপাদিত পণ্যের মূল্য পাওয়া, ছেলেটাকে বিদেশে পাঠানোর জন্য ঋণ পাওয়া, জমি বিক্রির জন্য একটা পরিবেশ পাওয়া, জমি কেনার চেষ্টা করা। যারা আবার বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু অনেক জমি আবার বাইং হয়, রিপারচেজ হয়। আমি দেখেছি অনেক স্কুল শিক্ষকের গ্রামে, আমরা যখন স্টাডি করেছি বাংলাদেশের গ্রামের পরিবর্তন, রূপান্তর, অনেক জায়গায় আমরা দেখেছি স্কুল শিক্ষকের ছেলেরা জমি বিক্রি করে করে বাবার জমি তারা লেখাপড়া করেছে, বুয়েটে, ঢাকা ইউনিভার্সিটিতে, অনেকে বিদেশে। এবং তারা যখন পরে ভালো রেজাল্ট করে চাকরি পেয়েছে, তাদের একটা প্রধান লক্ষ্য ছিল ওই বাবার জমিটা আবার বেশি দামে কিনে রিপ্রাইস করে বাবাকে কবরে যায় দোয়ার পর্যায়ে বলে, বাবা তুমি যে জমিটা বিক্রি করে আমাকে পড়িয়েছিলে, আজকে আমি বুয়েট থেকে পাশ করে একজন ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছে, ঢাকা মেডিকেল থেকে পাশ করে, চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করে জমিটা আমার রিপ্রাইস করেছি, কিংবা মায়ের কাছে গিয়ে আনন্দ বার্তা শেয়ার করেছে। তো এই যে একটা সোশ্যাল অর্ডার যে ডিসঅর্ডারে রূপান্তরিত হলো, কিন্তু আমাদের যেহেতু আমরা জোরে ধাক্কা দিতে পারলাম না, তার কারণটা কি? অতি প্রবীণ এবং অতি নবীন। সো আমি নিজ অ্যাক্টিভ জব থেকে রিটায়ার করেছি। সো আমি নিজে বুঝি কিন্তু কোন কাজটা আমার করতে পারি, কোন কাজটা আমি পারি না। আমি নিজে বুঝি তরুণদের মধ্যে তারা কম্পিউটার, কোডিং, টেকনোলজি ওরা ভালো পারে। সো এখন ওদের জন্য আমাদের জায়গা ছাড়তে হবে, আবার যেই কাজটাতে ওরা ঠেকে যাবে ওদেরও আমাদের জন্য জায়গাটা ছাড়তে হবে। আমরা প্রতিষ্ঠানগুলোতে অনেকটা শান্তিপূর্ণ সহাবস্থান শিখে ফেলেছি, কিন্তু সমাজে যেহেতু আগের থেকে উত্তেজনা চড়ছিল, অবিশ্বাস চলছিল, মানে সরকারি কর্মকর্তারা প্রাইভেট সেক্টরকে বিশ্বাস করে না, প্রাইভেট সেক্টর সরকারি কর্মকর্তাদের মনে করে ঘুষের জন্য উন্মুখ হয়ে আছে, এই যে অবিশ্বাস জন্ম নিয়েছিল, রাজনীতিবিদরা টাকা ছাড়া কোনো কাজ করতো না, এবং রাজনীতিরা করতোই শুধুমাত্র যে আমি একক পার্টি, আমি মোটামুটি একটা মানে এমনকি উপকমিটি, আমি এরকমও দেখেছি যে উপকমিটির সদস্য, তার একমাত্র দেখানোর সুযোগ ছিল টাকা বানানো, যে আমি কিছু করে মন্ত্রীর কাছে পাত্তা পাবো। তো এই হঠাৎ করে যখন এই
একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের হয়তো প্রয়োজন ছিল, একটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু যখন দেখলো অতি নবীন এবং অতি প্রবীণে কোনো কাজ হচ্ছে না, এবং ইতিমধ্যে চলে আসলো আমলাতন্ত্র। কোন আমলাতন্ত্র? তারা স্বাভাবিকভাবেই তারা বিপ্লবী না, তারা কমিউনিস্ট পার্টির সদস্য না, আমলাতন্ত্র না। স্বাভাবিকভাবে তারা এই উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা ল্যান্ড কর্মকর্তা, ওখান থেকে উঠে এসে প্রথমত আমরা বিসিএস যখন পরীক্ষা দেই, আমি ইতিহাস পাশ করি আর কালীনারায়ণ স্কলার হই আর ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্সে পাশ করি। বিসিএস দিলে প্রথাগত প্রথা মেনে আমাকে সরকারি কর্মকর্তা হইতে হবে, ওই ট্রেনিংগুলাই পাইতে হবে, ওই ডেলিগেশন অফ অথরিটি থাকবে। কিন্তু একটা পরিবর্তনশীল পৃথিবীতে অনেকগুলা জবে আছে, ওনারা কাজ করতে পারে না কিংবা করতে চায়ও না। তো অতি নবীন এবং অতি প্রবীণের সংকটে কি হলো, ওই যে চিরাচরিত আমলারা তারা ওইটাই কাজ করে। ভালো আমলারা ফাইল নাড়ানো, ফাইল আটকে রাখা, ওনারা যে কত পাওয়ারফুল এটা দেখানো, ওনারা উচ্চকিত হয়ে গেলেন। এবং অতি নবীনরা কিংবা নবীনরা ওনাদেরকে শিক্ষাগুরু হিসাবে নিয়ে নিলেন। অনেককে আমি দেখেছি ভাই ডাকছে সচিবকে, উপদেষ্টারা পারলে স্যারও ডাকে, এটা আমি শুনেছি। সো এই অতি নবীন অতি প্রবীণের স্পিরিট পায় না, কিংবা আমার কি লাভ হলো। তারপরে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে, তারা টু মাচ বায়াস টুয়ার্ডস, তাদের সাথে যারা কাজ করেছে টু মাচ ওপিনিয়নেটেড, তাদের সময় তারা যারা যে ভালো কর্মকর্তাকে দেখেছেন ওইটাই মাথার মধ্যে রেখে দিয়েছেন। কিংবা যেই কর্মকর্তা ওনাদের কাছে রিচ আউট করে বলতে পারছেন যে স্যার আমি তো আপনার সাথে কাজ করেছি, সো ওনার মিনিমাম একটা সমস্যারও সমাধান করে দেয়। তো এইগুলা বাংলাদেশে নেপোটিজম, ফেভারিটিজম, এইটা আপনার যদি আমাকে জিজ্ঞেস করেন কোনো একটা ব্যক্তি, কোনো একটা উপদেষ্টা, আমি অন্তত 6টা মন্ত্রণালয়ের সাথে খুব ক্লোজলি কাজ করতে হয় আমাকে, একজনও নাই। কেউ যদি দাবি করে যে না আমি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে উঠে, সমস্ত অনুরাগ কিংবা বিরাগের ঊর্ধ্বে উঠে কাজ করতে পেরেছি, বাংলাদেশে সম্ভব নয়। তারপরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর একটা বিরাট অংশ হচ্ছে অথর্ব, তাদের কোনো ট্র্যাক রেকর্ড নাই। আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি, নো ট্র্যাক রেকর্ড। তারা জীবনে কোনো একটা অ্যাকাউন্টিং করে দেখেন নাই, জীবনে একটা ব্যালেন্স শিট দেখেন নাই, জীবনে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট করে দেখেন নাই জীবনে। তাদের কোনো প্রতিষ্ঠান, আমি একজনকে জানি, তাকে ডেভেলপমেন্ট পার্টনারদের অবজেকশনের কারণে, কারণ ডেভেলপমেন্ট পার্টনাররা টাকা দিয়েছিল ওনাকে, দ্যাট পার্সন, ইটস এ জেন্ডারের কথা বলবো না আমি, পার্সন কুড নট রিকনসাইল দ্যাট, যখন অডিটে এসেছিল, রিকনসাইল দ্যাট বুকস অফ অ্যাকাউন্টস। তো তারা একটা এত বড় মিনিস্ট্রি চালায়, কাম অন, গিভ মি আ ব্রেক। এরকম একটা মিনিস্ট্রির একজন সচিব মানে 4 তারিখে রিটায়ার করেছে, 3 তারিখ পর্যন্ত বিদেশে ছিলেন ট্রেনিংয়ে। হোয়াট ইজ দ্য ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট? যে রিটায়ারমেন্ট চলে যাবে, এই জন্য আমরা অভ্যুত্থান করলাম সরকারি অর্থে। আমি কাকে ট্রেনিংয়ে পাঠাবো? আমাকে ওই যে মার্সিয়া বার্নিকাট, ওনাকে আমি বলেছিলাম যে সরকারি কর্মকর্তাদেরকে আগে হার্ভার্ডে কেনেডি স্কুলে তোমরা এমপিএ করতে পাঠাতে, দ্যাট রিয়েলি হেল্পড আস এই সাইনার্জি ক্রিয়েট করার জন্য পাবলিক ম্যানেজমেন্ট, পাবলিক সার্ভিস ম্যানেজমেন্টে। উনি বললো যে তুমি জানো আমরা তো এখনও অব্যাহত রেখেছি, কিন্তু দেয়ার ইজ নো ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট। রিটায়ার করবে লোকরে পাঠাই দিচ্ছে মাস্টার্স করার জন্য এমপিএ, বিকজ ওই সচিবের সাথে কাজ করেছে, ওই উপদেষ্টার সাথে কাজ করেছে, ওই মন্ত্রীর সাথে কাজ করেছে। যে সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলেটা ও তো যেতে পারে না, যার ভবিষ্যতে কন্ট্রিবিউট করবার সুযোগ আছে, চাকরির সুযোগ আছে, তাকে যদি হার্ভার্ড থেকে এমপিএ করে আনা হতো, সেই উপজেলা কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসককে, হি or she could have been best of the change driver। তো আমাদের সরকারের উপরে নির্ভরশীল স্বাভাবিকভাবে অতি নবীন এবং অতি প্রবীণরা, কিন্তু তারা যাদের উপর নির্ভরশীল সেই সরকারের কর্মকর্তারা তো ডেলিভারি দিতে পারছে না। তাদের মধ্যে যারা সিনিয়র তারা আবার ভয়ে আছে, সলজ্জভাবে ভয় পাচ্ছে, কারণ তারা আওয়ামী লীগের সময় সচিব ছিল, সুযোগ পেলেই পত্রিকায় হেডলাইন হয়, বেচারাও ঠিকভাবে কাজ করতে পারছে না ভয়ে। পরে এই যে কিছুটা অথর্ব, কিছুটা দুর্নীতি পরায়ণ,
তাদের বিরুদ্ধে আপনি যতই বলেন না কেন, এই বিরোধী দলের আমাদের মহাসচিব মহোদয় বলছেন, হয়তো উনি সলজ্জভাবে বলছেন যে কেউ দুর্নীতি করছে না, এটা আমাদের বক্তব্য নয়, বাট আমরা তো নিজেরা জানি অনেকগুলা জায়গায় আরো টাকার অঙ্ক বেড়েছে। আই ক্যান ভাউচ, উনি নিজেই কয়েকদিন আগে বলেছেন যে 5 গুণ আই বেড়েছে। ক্যান ভাউচ, উনি নিজেই বলেছেন 5 গুণ বেড়েছে। আরো টাকা বেশি দিতে হচ্ছে। কিছুদিন থেমেছিল, কিছুদিন বিচার হয়ে এগুলো থেমেছিল, এখন নাথিং হ্যাপেন্স ইফ ইউ ডোন্ট পে মানি, নাথিং হ্যাপেন্স। কাউকে তো ক্ষমতা দিচ্ছে না, কি করবে বেচারারা? তো এখন আসে কিছুটা 2 মিনিটের মধ্যে শেষ করি। রেমিটেন্স, এই ব্যাপারে একটা বিরাট ভুল আছে। এখানে আমি বলেছি যে রেমিটেন্সটা অ্যাসালমের 6টা ব্যাংকের মাধ্যমে প্রচুর হুন্ডি হতো। এই হুন্ডিটা অ্যাসালম যেহেতু নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এইটা একটা সিস্টেমে এসে গেছে। দ্বিতীয় হচ্ছে প্রণোদনা, আগের থেকে দিয়েছে সরকার, আওয়ামী লীগ সরকারই দিয়েছিল এটা প্রণোদনাটা। তৃতীয় হচ্ছে ওই 6টা ব্যাংকের মাধ্যমে বিরাট হুন্ডি হতো, মানে 40-50% হতো। তাহলে আপনি দেখেন এই হুন্ডিটা কমে গেছে, তো 40-50% কিন্তু অফিসিয়াল রুটে আসে না, এসেছে 30% রুটে। সো এটার জন্য মারাত্মক যেটা ক্রেডিট, এটা কিন্তু না। দ্বিতীয় কথা হচ্ছে এটাকে সাস্টেনেবল করতে পারবো? কেন পারবো না সাস্টেনেবল করতে? আমি আপনাকে বলি, অফিসিয়াল রেট বাংলাদেশ ব্যাংক বলছে, আমিও বিশ্বাস করি, কিনছে বলে সাপোর্ট দিচ্ছে টাকাকে, এটা স্টেবিলিটি আছে। রপ্তানিকারকদের উৎসাহিত করতে হবে, রেমিটারদের উৎসাহিত করতে হবে। কিন্তু হাওয়ালা মার্কেটে কিংবা হুন্ডি মার্কেটে কিংবা ক্যাশ ডলার মার্কেটে কিন্তু দাম কমছে না। দ্যাট মিনস মানে ক্যাশ প্রেফারেন্স কিন্তু এখনও তীব্র গতিতে চলছে। মানে কি, দুর্নীতি পরায়ণরা দে ডোন্ট কেয়ার। 125 টাকা হইলো না, 124 টাকা হইলো না, 126 টাকা হইলো, দে আর বাইং ডলার্স, দে আর রেমিটিং মানি। তরিকা বের করেছে, তরিকাতে বন্ধ হয় নাই। আপনি এটা সার্ভে করেন গোপনে। আমি অলমোস্ট বলতে যাচ্ছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোপনে সার্ভে করেন, দেখবেন আপনি ওই সমস্ত এক্সচেঞ্জ হাউস থেকে কে ডলার কিনে, একই লোক ডলার কিনছে, একই লোক ডলার পাচার করছে। এই কারণেই কানাডিয়ান ডলার দেখেন এখন এখানে যেখানে 88 টাকা হওয়া উচিত, গুগলের টিপেন বিক্রি হচ্ছে 93 টাকায়। কানাডিয়ান ডলার দিয়ে দিবে 93 টাকা। কার ডলার যাচ্ছে? এবং ওদের মধ্যে একটা সার্ভে করেছিলাম আমি, মৌখিক সার্ভে। ওরা বলছে, কি বলেন আপনি ভাই, ব্যাংকে বসে 1 লক্ষ 2 লক্ষ ডলারের সমপরিমাণ টাকা তুলে, ক্যাশ টাকা তুলে তারপরে জমা দিয়ে দিচ্ছে হুন্ডি অ্যাকাউন্টে। এটা কি সাস্টেনেবল হবে? তারপর আমাদের এক্সপোর্ট, আমাদের ব্যবসায়ীদের হয়রানি কমেছে। ব্যবসায়ীরা যারা লাভ করে তারা দে গেট দেয়ার জব ডান, দে গো। কিছু কিছু ভালো লোক আছে, এখন ঘুষ দুর্নীতি তো ওই পর্যায়ে হয় না, অন্তত উপদেষ্টারা নেয় না, এই পর্যায়ে বেশিরভাগ যারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় আছেন। তো এই কারণে আর বৃহত্তর অংশে বলি, আমাদের বাজেট পদ্ধতি, আমাদের ব্যবস্থাপনা পদ্ধতি, আমাদের সততা, নিষ্ঠা, বটম অফ দ্য পিরামিডের মধ্যে ক্যাপাসিটি বিল্ড আপ করা। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভালো লোক, ভালো চিন্তা করে, আগের থেকে ভালো চিন্তা করতো, ভালো জায়গায় কাজ করেছেন, কিন্তু উনি কি ওনার সঙ্গী সাথীকে মানে তৈরি করতে পেরেছেন? ওই যে শ্রীকান্তের একটা গান শুনেছিলাম, পথের সাথীকে চিনে নেও বন্ধু। একটা লোকও তো বলতে পারছে না তার পথের সাথীকে সে নির্ধারণ করে ফেলেছে। একটা জগা খিচুড়ি, আগে তো একটা দল ছিল, এখন কিছুটা কেউ কেউ ভাবছে বিএনপি, কেউ কেউ ভাবছে জামাত, কেউ ভাবছে এনসিপি। এটার মধ্যে কেউই কোনো নিশানা পাচ্ছে না, কোনো ডিরেকশনাল স্ট্র্যাটেজি ঠিক করতে পারছে না। এই যে আমাদের টিচার বলেছিল হার্ভার্ডে যে ইনস্টেবিলিটি চাইতেও সবচেয়ে বড় কালপিট হচ্ছে আনসার্টেনিটি। তো আমাদের প্রত্যেকের, মানে আপনি আমার সাথে আলোচনা করেন, মামুন ভাই কি হবে, উনি আমাকে দেখলে জিজ্ঞেস করে নির্বাচন হবে তো। আবার আমি আপনাকে জিজ্ঞেস করি, ভাই নির্বাচন হলে কে জিতবে, কারা অংশগ্রহণ করবে, কতজন লোক মারা যাবে, এই নির্বাচন কমিশন কি পারবে কিনা। এইগুলার সমস্যার সমাধান না করে আপনি যদি মনে করেন অর্থনীতিতে ক্রমাগত সুবাতাস বইবে, সম্ভব নয়। জি, ডক্টর মজিদ আপনি শুনছিলেন এবং আমার কিছু প্রশ্ন ছিল, আমি আর প্রশ্নে যাই না, আমার মনে হয় ওনার কথার প্রেক্ষিতেই আপনার কিছু কথা ইতিমধ্যে বলবার জন্য। না ঠিকই আছে, ওই যে অতি নবীন আর অতি প্রবীণ বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, কারণ সাইনার্জিটা হয়নি সেইভাবে বা হচ্ছে না। আমরা যেটা ট্যাক্স জিডিপি রেশিও কম বলে যে বলি যে একটা ইনইকুয়ালিটি, সেটা কিন্তু বরং বাড়ছেই, কমছে না।
আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি একজন সাবেক মন্ত্রীর কথা বলি, তার প্রচুর সম্পদ ছিল, পত্রিকায় আছে, এই সময়েও সে প্রায় 10,000 কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করেছে বা লেনদেন করেছে, বিক্রি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কোত্থেকে, কার দিয়ে হচ্ছে, কে দেখছে বা দেখা হচ্ছে না কেন? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 5th আগস্টের আগের আর পরের? বিষয়গুলো কিন্তু ভাববার এবং ভালোভাবে দেখার। সেটা হচ্ছে যে আমি, এটা ঠিক যে 5ই আগস্টের আন্দোলনের আগে যারা করেছিলেন বা যারা এসে সরকার এসেছেন, এনাদের কোনো প্রস্তুতি ছিল না, জানতেন না কিভাবে হবে। যেমন 1991 কিংবা 2005-96 যেসব কেয়ারটেকার গভর্নমেন্টে এসছে, তারা কিন্তু আগের থেকে জানতেন যে একটা গভর্নমেন্ট আসবে ইত্যাদি জানা যায়। 1 2 হচ্ছে তাদের যারা ছিলেন, সহযোগী ছিলেন, অর্থাৎ আমলা বা অন্যরা, তারাও কিন্তু একটা মেন্টালি থাকতো যে ঠিক আছে এটা ওনারা এসছেন, একটা কাজের ভিতরে একটা গতির থাকতো। এখানে পুরো দুটো জিনিসই অনুপস্থিত। 1 হচ্ছে প্রস্তুতি নাই, আর 2 হচ্ছে যারা হেল্প করবেন, যারা কাজে করবেন, তারা আছেন অনিশ্চয়তায়। এবং এই অনিশ্চয়তাটাই এমনভাবে আসছে যে একটা ঘটনায় এসে দেখা যাচ্ছে যে অমনোযোগিতা, জিনিসটার প্রতি যথেষ্ট খেয়াল নাই। সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সেই সংস্কার কোথায় দরকার, কখন দরকার, সে বিষয়গুলোতে প্রায়োরিটির কোনো ঠিক নাই, থাকে না। তাই এইগুলোকেই শৃঙ্খলিতভাবে আনার যে ব্যাপারটা, সেটাই আমি মনে করি সবচাইতে ওই যে অনিশ্চয়তা কাটানোর কিংবা আস্থা ফিরিয়ে আনার এটা অন্যতম পথ। অন্যতম পথ এই জন্যেই, যেমনটি উনি খুব যথার্থই বলছিলেন, বোঝা যায় না। গ্রামেও আমি কয়েকদিন আগে ইভেন কক্সবাজারেও সেদিন গিয়েছিলাম, আমি সব জায়গায় দেখি মানুষ ঠিক বুঝতে পারছে না হোয়াট ইজ হট। একটা জিনিস দেখে যদি যে না এই জিনিসটা বা এই জিনিসটা এই দিক হচ্ছে, এই হবে। আমাদের এই যে বিরাট একটা পরিবর্তনের যে সুযোগটা আসলো, কিন্তু এটা কিন্তু ওই এসি ল্যান্ডের মধ্যে আসে নাই, ওই তহসিলদারের মধ্যেও আসে নাই, ওই এসি অফিসের হয়তো ওই কেরানির মধ্যেও আসে নাই, শিক্ষকের মধ্যেও আসে নাই, কারো কাছে আসে নাই। তা না আসলে কি হলো? তো ওই যেটা আমরা বলি থাকি সবসময়, মনে হচ্ছে যেন সেই লাউ সেই কদু, সেই অবস্থায়। একটা পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, একটা মনোভঙ্গির পরিবর্তন হচ্ছে চিন্তার, এইসব জায়গায় কিন্তু কোনো মৌলিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেটা আসতে হবে, হয়তো হচ্ছে, কিন্তু সেটা বড্ড স্লো এবং নানানভাবে। আমি অন্য প্রসঙ্গেও যাই। এনবিআরে কিছুটা অস্থিরতা আমরা লক্ষ্য করলাম অনেকদিন যাবৎ। পরিস্থিতিটা কি এবং এখানে কতখানি সংস্কার আসলে শেষ পর্যন্ত হচ্ছে বলে মনে হয় আপনার কাছে? আরেকটা প্রশ্ন আমি করতে চাই, যে সময় বাঁচাবার জন্য দুজনের কাছ থেকে একসঙ্গে, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ পলিসি, সেটা 35 থেকে বাংলাদেশের জন্য এখন 20, এবং এটাকে সরকার একটা ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে তাদের নেগোসিয়েশন এর ক্ষেত্রে। সো এটারই আসলে আপনি কি মনে করেন যে কতটা অর্জন হলো এবং ভবিষ্যৎ আসলে কি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি? জি, এনবিআরের বিষয়টা হচ্ছে, আমি আগেও একটু বলছিলাম যে প্রথমেই মনে হয়েছিল যে একটা ব্যাংকিং কমিশন হবে, ব্যাংক খাতে সিরিয়াসলি ধরা হবে, ব্যাংক খাতের টাকা যাতে আর না চলে যায় সেই ব্যবস্থা হবে। কিন্তু সেগুলোর অবস্থা কিন্তু কিছু নাই, বা দেখা যায়নি বা হয়নি। এবং সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সেই সংস্কারের কোনো একটা দিক নির্দেশনা কিছু বোঝা যাচ্ছে না। অ্যাকশান দিয়ে রিঅ্যাকশানকে বোঝা যাচ্ছে না, কজকে ইফেক্ট করবার মতন কোনো পরিস্থিতি নয়। আমার কাছে মনে হয়েছে যে এনবিআরের রিফর্মটা, সংস্কারটা নাম্বার 1 হওয়া উচিত। কারণ সেই আমার রেভিনিউ আর্ন, সেই আমার অর্থনীতিতে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথের সে নিয়ন্তা, সেই আমার অর্থনীতিতে প্রাইসিংয়ের একজন নিয়ন্ত্রণকারী, সেই আমার অর্থনীতিতে রেভিনিউ আর্নিং থেকে শুরু করে 4টে আর সাধারণত আমরা বলি, রেভিনিউ আর্ন, রিপ্রাইসিং, রিডিস্ট্রিবিউশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। এই কাজ কিন্তু রেভিনিউয়ের মূল চালিকা শক্তি। সেই রিপ্রাইসিংয়ের ক্ষেত্রে, সেই রিডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিংবা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো পরিবর্তন আসলে আসেনি। বরং দেখা গেছে
এই যে এনবিআর এর যে রেভিনিউ যে সংস্কারের যে বিষয়টা বলেছে, এটা মনে হচ্ছে যেন যে খুব পরিকল্পিতভাবে এগিয়ে যেটা করা হচ্ছে তা না। একটা টোকা দিয়ে দেখা গেল, তার একটা খুব রিয়াকশান হলো, রিয়াকশানে সবাই বিভিন্ন ধরনের মেসেজ নিয়ে নিল। এইটা তো দরকার না, দরকার হচ্ছে যে ইয়েস ইট শুড বি ডান, এবং সেইভাবে চলবে। সেখানে বিষয়টাকে এমনভাবে চলে গেল, যেমন যে অস্থিরতাটা যেটা শেষের 2 মাস, এই সময়টা বেছে নেওয়াটা উভয়ের জন্যেই মানে ক্ষতিকর, উভয়েরই। আমি বলছি যারা ওইটা করবার জন্যই চেষ্টা করেছেন, মানে সংস্কারের যেটা হচ্ছে আর কি, আইন যেটা হয়েছে অধিবেশন, আর যারা এটার দ্বারা সরাসরি হবেন, পরিবর্তিত হবেন, সংস্কৃত হবেন, সংস্কারকৃত হবেন, তারা তো স্বাভাবিকভাবে কোনো মানুষ সংস্কার সহজে চায় না, কারণ যারা একটাতে মানে হয়ে আছে, তো তাদেরও সংস্কার চাওয়ার মতন একটা পরিস্থিতি, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, করা উচিত। আর যিনি দিচ্ছেন তাকেও ঠিক সয়ে সয়ে ভালোভাবে, যেমন এত কথা বলার পরে কি বলা হলো যে কেন মধ্যরাতে এই আদেশটা জারি করা হলো, একটা মানে একটা মানে এটা কেমন একটা ফাঁসি একটা ব্যাপার হয়ে গেল। জিনিসটা দরকার যে হ্যাঁ এটা করা হচ্ছে, করা হবে, কিন্তু মধ্যরাতে করতে হলো কেন? আমি একটু ওই 47 সালের ওই ঘটনাটার একটু কথাটা বলি ওইভাবেই, যেটা আমাদের সালমান রুশদি মিডনাইট চিলড্রেন যেটা লিখছেন আর কি। বিষয়টা হচ্ছে যে র্যাডক্লিফ রোয়েদা তার যে ম্যাপ আঁকিয়েছে সেই অনুযায়ী বেঙ্গল আর পাঞ্জাব ভাগ হয়ে যাবে, এবং এই ম্যাপের এই বিষয় নিয়ে ভালো তর্ক বিতর্ক চলছে। আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত, মানে মধ্যবর্তী সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে মাউন্ট ব্যাটেন দেখছেন যে ও মানতে চাচ্ছে না, গান্ধী ওদিক চলে গেছেন ইত্যাদি। তখন সে একটা প্ল্যান করলো 13 তারিখে, 13ই আগস্ট, র্যাডক্লিফকে বললো তুমি ম্যাপটা জারি করো না, ম্যাপ জারি করলে আমি এদের স্বাধীন করতে পারবো না, ঘোষণা করতে পারবো না। আমি আগে 14 তারিখে পাকিস্তানের ঘোষণাটা দিয়ে আসি, 15 তারিখে ভারতেরটা দিয়ে আসি, ও আমাকে গভর্নর জেনারেল বানাবে বলেছে, আগের থেকে লোভ দেখিয়ে রাখছে, দিয়ে দেই, তুমি মানে এই আমার ঘোষণা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এটার দেবা, ওই ম্যাপটা পাবলিশ করবা। ম্যাপ পাবলিশ করলেই দেখা গেল যে খুলনা যেখানে ইন্ডিয়ার ভিতরে পড়ে ফেলা ঘুরছে সে হয়ে গেছে পাকিস্তান, আর মুর্শিদাবাদ যে ছিল পাকিস্তানের ফেলা ঘুরেছে সে হয়ে গেল ইন্ডিয়ার ভিতরে গেল। এখানেও ব্যাপারটা ওই রকমই ঘটেছে, যে যদি এই সব কিছু মেনে সবার মেনে যদি এটা সকালবেলা যদি জারি করতে হয়, তাহলে আমার ওই যে প্রতিশ্রুতি দেওয়া আছে, যে দেওয়া আছে সেটা হবে না, কারণ সংস্কারটা এত সহজভাবে এটা নেবে না। তো সুতরাং সেই ক্ষেত্রে একটা থাকা উচিত দুই পক্ষেরই, যে আমাকেও আস্তে আস্তে সংস্কারমুখী হতে হবে, কারণ এটা ডিম্যান্ড অফ দি ডে। আর একটা হচ্ছে যে ওনারও ওই পক্ষেরও দরকার, এরা আস্তে আস্তে ঠিক মতন করে আন্ডারস্ট্যান্ডিংয়ে এনে বুঝিয়ে একটা পর্যায়ক্রমে করে করতে পারলেই হতো, কিন্তু সেটা না করে এটা ব্যাপারটা এমনভাবে গেছে থেকে। যাই হোক, এখন এনবিআরের এই গত অর্থ বছরে যে ক্ষতিটা হয়েছে বিশেষ করে, যে তারা এই বিভক্তিটা যেটা হবে সেইটার জন্যই তারা এমন একটা আন্দোলনের সময় বেছে নিয়েছে। আমার সবচেয়ে বেশি পটেনশিয়াল যে 2 মাস, সেই 2 মাসটাই তারা করলো, আন্দোলন করলো, করাতে আমার কিন্তু এখানে একটা বিরাট একটা আনসার্টেনটি অ্যাকচুয়ালি, এবং ওই যে এভরি অ্যাকশান হ্যাজ গট রিয়াকশান, ওরাও একটু বেশি বেশি করা হয়ে গেছে, ফলে আবার ওইটাকে ঠিক করার জন্যই আবার যা করা হচ্ছে সেটাও একটু বেশি বেশি হয়ে যেতে পারে। এখানে একটা সহনশীল মধ্যপন্থীভাবে গেলে এগুলো হতো। যেমন আমরা অন্যান্য সংস্কারগুলোর ক্ষেত্রেও যেটা দেখছি, কিন্তু তাই ওই আসল জায়গায় যে কিন্তু মিলছে না, মনে মনে বলতেছে যে হ্যাঁ আমি সংস্কার চাই, কিন্তু আসল জায়গায় যে ওই তাল গাছটা আমার, এই কথার থেকে সে কিন্তু সরতেছে না। এই সরার জন্যই যে মনের যে পরিবর্তন বা অন্ততার যে পরিবর্তন, সেইটা আসলে আসেনি, অথবা সেই পরিবেশটা তৈরি করা হয়নি বা যায়নি। এটা যদি সাথে সাথে ওন করা হতো যে ইয়েস আই ওন দিস চেঞ্জ ওভার, এবং এই ওন করে আমাকে এটাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি সত্যি চেঞ্জ হচ্ছি। কাদম্বিনী মরিয়া প্রমাণ যদি না করে যে সে মরে নাই,
তো তাহলে কিন্তু এটা ঠিক হলো না আর কি, হচ্ছে না। তা আমি মনে করি সাইকোলজিক্যালি নানান কারণের থেকে কিছু তো অগ্রগতি হবে, কিছু অর্জন হবে, কিন্তু সেই অগ্রণ ওনার ভাষায় বলি টেকসই হতে হবে। ওই আমার রেমিটেন্স খানিক আসলো, আমি মনে করলাম খুব ভালো হচ্ছে, তা তো না, টেকসই রেমিটেন্স আসতে হবে। আমার তো ফিগার তো মিলছে না, আমার বিদেশের লোক খুব একটা যাচ্ছে না, মানে যাচ্ছে যেভাবে, সেখানে তাদের প্রাইসিং কমে গেছে, সেসব জায়গায় যুদ্ধ চলছে, অথচ সেখান থেকে আমার মনে হচ্ছে, আমি প্রত্যাশা করছি যে আমার রেমিটেন্স আসতেছে। ওই যেটা উনি বললেন যে যেগুলো একেবারে গণহারে যে মানে প্রকাশ্যভাবে যে হুন্ডিগুলো হতো, সেই হুন্ডিগুলো, কারণ সেই কোম্পানি তারা কিন্তু আমাদের খাদ্যশস্যের সবকটা বড় বড় চালানের বা সরবরাহকারী হিসেবে তারা ছিল। তারা করতো কি, এখান থেকে টাকা নিয়ে নিত ব্যাংকের, আর ওখানে বসে বসে ওই জিনিস নিজেরাই কিন্তু এখানে আমদানিকারক হতো আর কি। তো ফলে এইভাবে কিন্তু খুব সাদা চোখেই তারা কিন্তু এই টাকা মানে করতে পেরেছে আর কি, এবং করে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। তা সুতরাং সেইটার থেকে ফেরত আনতে গেলে ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটা ঠিক না করলে পর এটা এত সহজ হবে না আর কি। মামুন রশিদ, আমি খুব সংক্ষেপে 4টা কথার দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই, এগুলো ওনার সাথে মিল মানে। আমি ব্যক্তিগতভাবে প্রথমে যেটা মনে করি, বাংলাদেশে যারা রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন কারণেই উচ্চ পর্যায়ে গিয়েছেন, তারা পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রটা, সরকারটা, সমাজটা কিভাবে চালাবেন ওনাদের ধারণা নাই। আর যাদের ধারণা আছে তারা আবার রাষ্ট্রের কাছাকাছি যেতে পারছে না কিংবা যাইতে চাচ্ছে না, হোয়াট এভার ইজ দ্যাট এনবিআর চেঞ্জ ম্যানেজমেন্ট, ইট ইজ অল অ্যাবাউট চেঞ্জ ম্যানেজমেন্ট। যেভাবে চলছিল ওইভাবে চালাতে চাচ্ছেন না। IMF চেঞ্জ ম্যানেজমেন্ট করার মতো আমাদের বাংলাদেশে সরকারি পর্যায়ে কোন লোকটা আছে? বাংলাদেশে যতগুলা চেঞ্জ হয়েছে, উনি এনবিআর চেয়ারম্যান ছিলেন, অর্থ মন্ত্রণালয়ে ছিলেন, অনেক যাবত ওনাকে চিনি আমি। সো প্রত্যেকটা কে করে দিয়েছে? হয় ওয়ার্ল্ড ব্যাংক, নাহলে এডিবি, নাহলে IFC, নাহলে UNDP। আপনি আশা করতেছেন একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা সবচেয়ে শক্তিশালী একটা ক্যাডার ভিত্তিক প্রতিষ্ঠান এনবিআর, তাই না? ইয়েস, এনবিআরে তো অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলেরা। আমি তো অনেক দিন পড়িয়েছি ট্যাক্স একাডেমিতে। সেই ক্ষেত্রে আমি একদিন যেয়ে দেখলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ফার্স্ট হয়েছে কোভিডের পরপরই। আমি বললাম আমি মা করে বললাম, জাতির যে কি লস ছিল তুমি যে ট্যাক্স ডিপার্টমেন্টে আসলে। গেল একটা কি ধরে নেওয়া হয়েছে তারা পয়সা বানাবে ওইখানে, ব্রিলিয়ান্ট ছেলেরা কিন্তু BCS দিয়ে এনবিআর ক্যাডারে যায়। আমার অন্তত প্রচণ্ড ব্রিলিয়ান্ট পার্সনকে আমি দেখেছি ওখানে। বিভিন্ন পর্যায়ে আমি NDC-তে পড়িয়েছি, PATC-তে পড়িয়েছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং একাডেমিতে পড়িয়েছি, কর একাডেমিতেও অনেক বছর পড়িয়েছি। তো সেই ক্ষেত্রে দেখলাম এই যে একটা জিনিস, তাদের যেটা ক্যাডার, তাদের একটা আত্মবিশ্বাস, তাদের যে সেলফ এস্টিম, এটার মধ্যে ওভারনাইট একটা আঘাত করলো। ওনারা কি করলেন? ওনারা দমন করতে পারছিলেন না, দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দিলেন। আগে লাগালেন না কেন? আমরা কি জানি না এনবিআরে যে দুর্নীতি হয়? অনেক কর্মকর্তারা, আমরা তো এনবিআর কেলেঙ্কারিও একটা অংশ ছিল আওয়ামী লীগের পতন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি বলেন হঠাৎ করে কেন এটা? দ্বিতীয় কথা, ওনাদের কথা শোনা হবে না। এইটা তো চলছিল অনেক দিন যাবতই, BCS প্রশাসন ভার্সাস BCS ট্যাক্স রেভিনিউ বলেন আপনি, কাস্টমস, দুইটা ক্যাডার আছে ওদের। তো এইটার জন্য সো ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স, তো এইগুলো তো আমাকে আমলে নিতে হবে। আমি যদি কারো পক্ষে চলে যাই, আই লুজ দ্য এস্টিম, আই লুজ দ্য মোরাল রাইট, আমি সকলের কাছে গ্রহণযোগ্যতা হারাবো, আমি মোরাল রাইট আমার থাকবে না। এই ক্ষেত্রে আমি মনে করি এনবিআর একটা কথা চেঞ্জ দরকার। আমরা তো বলেছি, IMF-এর সাথে আমরা কাজ করেছি, আমরা তো এনবিআরই, উনি জানেন আমরা সবচেয়ে বড় বড় প্রজেক্টগুলো আমরা চালানোর সুযোগ হয়েছে আমাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিশ্বব্যাংকের অর্থায়নে, এডিবির অর্থায়নে, IMF-এর আনুকূল্যে। সো সেই ক্ষেত্রে FCDOর আনুকূল্যে, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি এনবিআরের পরিবর্তন প্রয়োজন ছিল। এই পরিবর্তনটা করার জন্য BCS প্রশাসন ভার্সাস BCS ট্যাক্সেশনের যে মানে অন্তর্নিহিত দ্বন্দ্ব, এটাকে আপনাকে অবশ্যই কগনিজেন্সে নিতে হবে। এবং চেঞ্জ, এটা বিরাট একটা চেঞ্জ। এই চেঞ্জ ম্যানেজমেন্টের সক্ষমতা আমি মনে করি না সরকারের মধ্যে কারো আছে বলে। তো
সেই ক্ষেত্রে তাদের উচিত ছিল কোনো উন্নয়ন সহযোগের মুখাপেক্ষী হওয়া। এবং চেঞ্জ ম্যানেজমেন্ট মানে কি জানেন, এটাকে চেঞ্জ ম্যানেজমেন্টে হারবার্ডে পড়ানো হয় প্রথম কথা, ডু নট রক দ্য বোট টু মাচ, ধীরে বহে মেঘনা। ওরা আজকে কি করলো, ওদের বিরুদ্ধে আমি এনবিআরকে দুদককে খেপিয়ে দিলাম, ওদেরকে আমরা অবদমিত করলাম। এটাকে অবদমিত করলাম না। আমাকে সেদিন অর্থ উপদেষ্টা মহোদয় বললেন 20,000 না কত কোটি টাকা আলটিমেটলি লস হলো এই 2 মাসের এই টেনশনের কারণে, যেটা উনি বললেন। সুতরাং চেঞ্জ ম্যানেজমেন্ট মাস্ট বি মোর মানে আউটকাম অফ দ্য থট প্রসেস। এগুলা না করলে একটা। দ্বিতীয় যে কথাটি বলতে চাই আমি, আমার মনে হয় নির্বাচন যদি হয়ও, নতুন সরকার আসবে, কিন্তু আর পুরনো বোতলে নতুন মধ্যে হবে না। অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিরাট একটা চেঞ্জ আনতে হবে। আমাদের গার্মেন্টসের যারা উদ্যোক্তা রয়েছেন তারা কি শুরু হয়েছে, আমাদের গার্মেন্টসই হতো না যদি বাইং হাউস না থাকতো। আমরা কিন্তু প্রচুর বিরোধিতা করতাম বাইং হাউসের, বাট আমরা অন্যান্য ক্ষেত্রে একটা বাইং হাউস আনতে পারি নাই বলেই আমরা কিন্তু গার্মেন্টসের মতো অন্য একটা শিল্প গড়ে তুলতে পারলাম না। তারা দেখেন গ্রিন, তারা দেখেন চাইল্ড লেবার অ্যাবলিশ, কত কিছু গ্লোবাল কমান্ডমেন্টকে ট্যাকেল করেছে আমাদের গার্মেন্টস উদ্যোক্তারা। আমি নত শিরে শ্রদ্ধা জানাই তাদেরকে, শুধু কর্মসংস্থানের জন্য নয়। আপনি দেখেন তাদের জীবন যাতে একটু সুখকর হয়, কোনো একটা মন্ত্রী বসেছে ওদের সাথে, আপনি কিভাবে নেবেন? সবচেয়ে বড় ট্রেড বডি বিজিএমইএ, ওনাদের প্রেসিডেন্টকে আমি বললাম, ভাই আপনি গেলেন না আলোচনায়? উনি মুসকে আসলেন, মামুন ভাই কথা আছে পরে। তো এইটাও তো একটা, ওই যে আমরা পড়েছিলাম ইকোনমিক্সে নিউ ক্লাসিক্যাল থিওরি, সেন্টার পেরিফেরি থিওরি। আপনি যদি মূল মঞ্চের নায়কদেরকে মানে কি জানি বলে না, ওই যে অন্য রোলে নিয়ে যান, পার্শ্ব চরিত্রে নিয়ে যান, ওই অর্থনীতিকে মেইন স্ট্রিমিং হবে? তো অর্থনীতিকে যদি মেইন স্ট্রিমিং না করতে পারেন, রাজনীতিও মেইন স্ট্রিমিং হবে না। কারণ ওই যে ট্রিকল ডাউন থিওরি, অনেকে পছন্দ করে না ট্রিকল ডাউন থিওরি, চুয়ে পড়া অর্থনীতি অনেকে পছন্দ করে না, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা আসলে এই ট্রিকল ডাউন থিওরিটা কাজ করে গেছে। যে একটা বড় লোক শ্রেণী হবে, তারা ইসলামের কারণেই হোক, রাষ্ট্রের কারণে, রিডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কারণে হোক, অধ্যাপক রেহমান সুবানের কিংবা অমর্ত্য সেনের, এই কারণে তারা তাদের কিছুটা টাকা সাধারণ জনগণের সাথে শেয়ার করবে। এই মডেলটাই আমাদের মতো দেশে পপুলার হয়ে গেছে। এখন হঠাৎ করে যদি একটা চায়নার মতো কালচারাল রেভলিউশন না করতে পারি, আমরা অত্যন্ত ডিসগ্রেসফুলি বিদায় নিতে হবে। ইউ ক্যান বি রেস্ট এশিওর্ড, আমাদের কোনো একটা লোককে এই যে ইন্টারিম গভর্নমেন্টের কেউ মনে রাখবে না। আইদার হিজ অর হার প্রেজেন্স উইল নট বি মিসড, নর হার অ্যাবসেন্স অর হিজ অ্যাবসেন্স উইল বি মিসড। একটা লিডারশিপের একটা কথা আছে, তুমি যদি লিডার হও তার সবচেয়ে বড় প্রমাণ কি জানো? ইউর প্রেজেন্স অর অ্যাবসেন্স মাস্ট বি ফেল্ট। আমার মনে হয় না ওনাদের কেউই এই ধরনের কোনো কাজ করতে পেরেছেন। সংস্কার বলুন, মন্ত্রণালয়কে সুন্দরভাবে চালানো বলুন, গরিবের পক্ষে টার্মস অফ রেফারেন্সকে এনে দেওয়া বলুন, কিংবা নজরদারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করা বলুন, কিংবা নির্বাচিত সরকারের মধ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগাভাগির কথা বলুন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের বলুন, প্রত্যেকে ইতিহাস তাদেরকে মাফ করবে না। ওনারা যদি ইতিহাসে স্থান চান, এটা বাতুলতার সামিল হবে। ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড দে অল উইল বি লস্ট ইন দ্য অবলিভিয়ন অফ হিস্ট্রি। সো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ক্লোজিং রিমার্ক শেষের দিকে আমরা। আমি মনে করি ওই যে ক্রিকেট খেলায় হাতে আর যে কটা উইকেট আছে, এখন টেস্ট না টি20 কোনটার কথা বলুন, যে কোনো ক্রিকেটে হাতে যে কটা উইকেট আছে, এখানে বারবার ছক্কা মারা ছাড়া ওই ওনার ভাষায় কেউ মনে রাখবে না, কেউ কথা রাখবে না। সুতরাং বারবার রিভিউ করতে হবে, করে অন্তত কিছুটাই ইমপ্রেশন রাখা যায়, রেখে দেওয়া যায়, কথাগুলো রাখা যায়, সেই চেষ্টাতেই থাকতে হবে, সেই প্রত্যাশাতেই থাকতে হবে। কারণ প্রত্যাশা মারা গেলে, আশা মারা গেলে, আস্থা মারা গেলে তারপর কিছু আর থাকে না। তো আমি মনে করি যে যেসব যে চেষ্টা, যেগুলো যে অগ্রগতি যেটুকু যা হয়েছে সেটাকেও অবলম্বন করে হলেও
ওই শেষে কিছু ছক্কা মারতে হবে, তাহলে হয়তো এই ইনিংসে একটা ভালো বিজয় হতে পারে। বেশি ছক্কা মারতে গেলে আউট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে সেটা থাকতে পারে, ব্যাটসম্যান সেটাই থাকতে পারে, কিন্তু ছক্কা মারা ছাড়া। কারণ আমি আবার বলছি ওইটাই, যে আমি কিন্তু সেই পরিবর্তনটাকে সেইভাবে শো করতে পারলাম না বা পারি না বা হচ্ছে না। মনে হচ্ছে যে আমি খুব একটা সাধারণ অবস্থায় আছি, সাধারণ অবস্থাতে। কারণ কিন্তু এত মানুষের যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশাটাকে সম্মান করতে হবে, সেই প্রত্যাশাটাকে একটা পয়েন্টে আনতে হবে। সেই আনার জন্যই যা কিছু করা উচিত সেখানেও চিন্তাভাবনায় সেটা দেখাতে হবে। কারণ তা না দেখালে পর ওই টেকসই অবস্থান তৈরি হবে না। আমি 2 লাইন, গরিবের বন্ধু গভর্নর আতিউর রহমান বাংলাদেশের আর্থিক খাতের শেষ করে দিয়েছে। একটা মতো দেশ, যেই দেশের 3 জন গভর্নর পলাতক আছে, এবং বিএফআইইউ একটা নোটিশ জারি করেছে 3 জন গভর্নর এবং 6 জন ডেপুটি গভর্নরের হিসাব তল্লাশি করার জন্য, ব্যাংক হিসাব। কি দুর্ভাগ্য একটি দেশ। আরেকটি কথা বলি, যে আরো বিশ্বব্যাপী সমাদৃত গরিবের বন্ধু রাষ্ট্র পরিচালনায় চরম দুর্বলতার পরিচয় দিক আমরা চাই না। আমাদের বুক ফেটে যাবে, আমরা চরমভাবে আশাহত হব। সুতরাং একমাত্র পথ, আমি ওনার মতো এত কথা বলবো না, নির্বাচন নির্বাচন নির্বাচন, নির্বাচনটা দিয়ে let there be political transition, let the politician run this country. All those good people, because of their so called মানে একটা obstinate behavior, যে আমি সব জানি, আমি সবচেয়ে ভালো, আর কেউ ভালো নাই, তাই না, এই সমস্ত মনোভাব করে দেশের 12টা বাজিয়ে দিয়েছেন। কোনো গরিবের কোনো স্বার্থ রক্ষিত হয় নাই। কোনো একটা গরিব বলতে পারবে না যে আমি বিচারালয়ে গিয়ে বিচার পাবো, আমার ছেলে পাশ করলে চাকরি পাবে, আমার মেয়ে স্কুলে ভর্তি হইতে পারবে সরকারি, আমার বাবা, বৃদ্ধ বাবা সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পাবে। কিসের পরিবর্তন হলো? ভালো লোকদের দেখলাম তো আমরা। লেট দেয়ার বি স্মুথ অ্যাকসেপ্টেবল পলিটিক্যাল ট্রানজিশন। এই পলিটিক্যাল ট্রানজিশনে খালি ওই বড়দের মাতবরদের কথা শুনলে হবে না। জনগণ কি বলে, লেট দেয়ার বি ইলেকশন, লেট জনগণ আপনাদের যতটুকু শক্তি আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইয়ের জন্য, রক্ষা করার জন্য সেটা করেন, করে এটা নির্বাচন দিয়ে ভাই বিদায় হন, আল্লাহর ওয়াস্তে বিদায় হন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা তো দেখতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহমুদ রশিদ এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, ছোট্ট করে আমার 2 অতিথির কথা ধার করেই বলি। একজন বলছিলেন যে যেখানে প্রত্যাশা, আশা, আস্থা থাকে না সেখানে সব কিছু আসলে শেষ হয়ে যায়, কিছুই আর অবশিষ্ট থাকে না। আরেকজন বলছিলেন যে অস্থিতিশীলতার চাইতে অনিশ্চয়তা আরও বেশি খারাপ। এখন বাংলাদেশ অস্থিতিশীল এবং তার চাইতে বড় কথা অনিশ্চিত। সেটা রাজনীতি, অর্থনীতি, কোনো ক্ষেত্রেই কোনো নিশ্চয়তা নেই। সমাধান কি? একজন খুব জোরের সঙ্গে আবেগ, যুক্তি সবটাই দাঁড় করিয়ে বলবার চেষ্টা করেছেন যে নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। নির্বাচন মানে কি? নির্বাচন হচ্ছে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণকে ডিসাইড করতে দেওয়া যে সে তাকে শাসন করবার জন্য, দেশ পরিচালনার জন্য কাকে চায়, অন্য কারো কথা না শুনে। এটাই হচ্ছে একমাত্র সমাধান এই মুহূর্তে। অনেকেই মনে করেন, সবাই একমত নাও হতে পারেন, কেননা ওই যে সংস্কার, বিচার, এগুলো খুব জরুরি। কিন্তু কার্যত আমরা এই আলোচনায়ও দেখলাম রাজনীতি, অর্থনীতি কোথায় আসলে সেই কাজগুলো হয়নি এবং হবে বলেও মনে হচ্ছে না। কাজেই জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হচ্ছে আপাত সমাধান। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।